ঐশী ফোন কেটে দিয়ে কাবার্ডের সামনে গেল। 2 নাম্বার তাকের একদম পিছনে একটা কালো বোরখা রাখা। ঐশী সেটা হাতে নিয়ে দ্রুত গায়ে জড়িয়ে নিল। মুখে কালো নিকাব আটকে সন্তর্পণে বেরিয়ে গেল বাড়ি থেকে। সাজ্জাদ হোসেন, দ্য গ্রেট মাফিয়া লিডার, সচরাচর সিকিউরিটি গার্ড ছাড়া এক পাও চলেন না। মন এবং শরীরের দিক থেকে খুবই শক্তিশালী। এখনো পর্যন্ত নিজের হাতে করা 50টা খুনের আসামি, কিন্তু এই খুনগুলোর বিচার একটাও হয়নি। ঐশী তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে সামনে টাঙানো সাজ্জাদ হোসেনের বিশাল আকার ছবির দিকে। অত্যন্ত হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে তাকে। তার এই হাসি দেখেই ঐশীর রাগে মাথা গরম হয়ে উঠছে। মন চাচ্ছে ছবির ভিতরে ঢুকেই ওই পাপী বান্দাকে খুব করে ফেলতে। ঐশী নিজের রাগ সামলাতে চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। তারপর অনলের দিকে তাকিয়ে বলল, আমাদের ওর দুর্বলতা খুঁজে বের করতে হবে। অনল কম্পিউটারে স্লাইড পরিবর্তন করলো। ঐশী ডেস্কে দুহাত রেখে ঝুঁকে এলো কম্পিউটারের দিকে। সাজ্জাদ হোসেনের পাশে এই মেয়েগুলো কারা? অনল পর্যন্ত একটা মেয়ের দিকে আঙ্গুল তাক করে বলল, এই মেয়েটা সাজ্জাদ হোসেনের বিশাল সংখ্যা আর গার্লফ্রেন্ডের মধ্যে একজন, তবে সে ততটা ইম্পর্টেন্ট না তার জন্য। এই মেয়ে? ইয়েস, এই মেয়েটা সাজ্জাদ হোসেনের প্রাণ বলতে পারো। তবে মেয়েটা খুব টাকার কাঙাল। টাকার জন্য সাজ্জাদ হোসেনের পাশাপাশি আরো অনেক অ্যাফেয়ার আছে ওর। ঐশীর চোখ চকচক করে উঠল, যেন এটাই খুঁজছিল ও। ঐশী সোজা হয়ে দাঁড়িয়ে বলল, পারফেক্ট, আমাদের নেক্সট টার্গেট এই মেয়েটাই। অনল ঐশীর কথা বুঝতে পারল না, বলল, আমাদের টার্গেট তো সাজ্জাদ, তাহলে এই মেয়ে কেন? ঐশী মুচকি হাসলো, পায়চারি করতে করতে বলল, টাকার মায়া বড় মায়া, মানুষ টাকার জন্য পশু হতে পারে, একবার ভাবে না। এই মেয়ে নিজে আমাদের হাতে সাজ্জাদ হোসেনকে তুলে দেবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অনল ঐশীর কথা শুনে ঐশীর দিকে তাকালো। মেয়েটার বুদ্ধি আছে বলতে হবে, কত জলদি প্ল্যান সাজিয়ে ফেললো। বাহ, কিন্তু অনল প্রশ্ন করলো, কিন্তু ও তো টাকা তুমি কই পাবে? তন্ময়কে মারার আগে ওর সব টাকা আমি আমার ব্যাংকে ট্রান্সফার করে ফেলেছি। তন্ময়ের অবৈধ টাকা আমি নিজে খরচ করব না, সবগুলো কালো টাকা ওই পাপীদের খুন করার কাজে লাগাবে, তাই রেখে দিয়েছি। বাহ বাহ, জিও তুমি। সে বিরক্ত হয়ে অনলের দিকে তাকালো, বলল, ও প্লিজ। ও সরি, এখন চলো তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি। ঐশী ডেস্ক থেকে ব্যাগে হাত নিতে নিতে বলল, না লাগবে না, আমি একাই যাব। কেন? তোমার জুই উইভান স্যার কি মাইন্ড করবে আমাকে দেখলে? অনল ঐশীর দিকে ফিরে ব্যঙ্গ করে বলল। ঐশী এই কথা শুনে মৃদু হাসলো, তারপর সিরিয়াস হয়ে বলল, অনল প্লিজ, লেগ পুল করো না। জুভন স্যার বাসায় নেই, আর আমি এমন কিছু করতে পারবো না যেটাতে জুভন স্যারের সন্দেহ হয়, বুঝতে পেরেছো? অনল ব্যাপারটা বুঝতে পেরে মাথা হেলালো। রাত হয়ে এসেছে, আকাশে বাঁকা অর্ধ চাঁদ দেখা যাচ্ছে। সেই চাঁদের আলো গায়ে মেখে বারান্দায় দাঁড়িয়ে আছে ঐশী। শীতল পরিবেশ, মাঝে মধ্যে ঝোড়ো বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে ঐশীর গা। কপালের উপর পড়ে থাকা চুলগুলো নেড়ে উঠছে সে বাতাসের ঝাপটায়। কফি গরম। জুভানের কণ্ঠস্বর শুনে ঐশী পিছন ফিরে তাকালো। জুভান দুহাতে 2 কাপ কফি নিয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। কাপ দুটো থেকে ধোঁয়া উঠছে বাতাসে। জুভান এগিয়ে এসে 1 কাপ কফি ঐশীর দিকে বাড়িয়ে দিয়ে বলল, মন খারাপ? ঐশী না বোধক উত্তর দিয়ে চায়ের কাপ হাতে নিল। কাপে চুমুক দিয়ে বলল, আপনি কখন আসলেন? টের পেলাম না। জুভান রেলিংয়ে হাত দিয়ে কাপে চুমুক দিল, তারপর মাথা উঁচু করে বলল, এই 1 ঘন্টা আগে রুমে বসে কাজ করছিলাম, নতুন গানের সুর মেক করছিলাম। ও, এটা খুব কঠিন কাজ তাই না? গান আমার প্যাশন, তাই কঠিন হরিণ কিছুই না। ও। তারপর নিরাপত্তা গ্রাস করলো এই দুজন মানবীকে। জুভান কফির কাপে পরপর চুমুক দিচ্ছে আর বারবার তাকাচ্ছে ঐশীর দিকে। ঐশীর সেদিকে লক্ষ্য নেই, সে বাইরে তাকিয়ে কফিতে চুমুক দিচ্ছে। একবার ঐশীর ছোট কয়েকটা চুল ঐশীর চোখের সামনে পড়তেই ঐশী বিরক্ত হলো। হাত দিয়ে চুল কানের পিছনে গুজে দিতে চাইলে জুভান হাত আটকে নেয়। ঐশী অবাক হয়। জুভানের দিকে তাকালে জুভান মাদক গলায় বলে, থাকুক না, ভালো লাগছে। ঐশী বিস্ময় নিয়ে তাকালো জুভানের দিকে। জুভান সেসব পাত্তা না দিয়ে বলল, আচ্ছা, চাঁদের আলোয় সাঁতার কেটে গল্প করা যাক, কি বলো? ঐশী এক হাঁপ ছেড়ে বলল, ঠিক আছে। তোমাকে নিয়ে প্রথমে জানি, তারপর আমাকে নিয়ে বলবো, শুরু করো।
ঐশী চোখ ছোট ছোট করে তাকালো বাইরে, এক উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বলল, আমার জীবনটা অনেকটা সিনেমার মতো। একসময় প্রতিটা মুহূর্ত খুশি আর খুশি খুশি ছিল, কিন্তু এখন সব নাটক, সব ধোঁয়াশা। পূর্বে যা ভালো লাগতো এখন তা বিষাক্ত লাগে। মন বলে যে একটা বস্তু আছে সেটাই ভুলে গেছি। জুভান ঐশীর দিকে এগিয়ে এলো, ঐশীর কপালে চুল কানের পিছনে গুজে দিয়ে আবারও সামনে এনে দিল, গালে হাত রেখে আলতো গলায় বলল, একবার মনকে বুঝতে শেখো, মন যা চাই তাই করো, দেখবে আবার সব ফিরে এসেছে। সব ভালো লাগার সকল পূর্ণতা তোমার হাতের মুঠোয় চলে আসবে। ঐশী জুভানের সান্নিধ্য থেকে 2 কদম পিছিয়ে গেল, বলল, সম্ভব না, আমি সেই সুন্দর রাস্তা পেরিয়ে অনেক দূরে চলে এসেছি। সেই জগৎ থেকে আর ফিরে আসা সম্ভব না। জুভান হাসল, কিন্তু সেই হাসিতে বরাবরের মতন মুগ্ধ হলো না ঐশী। জুভানের সেই হাসিতে এক লুকানো কষ্ট আছে, ঐশী সেই কষ্টের কারণ বুঝতে পারল না। কফি শেষ? ঐশী ধ্যানে ছিল, তাই শুনল না কথাটা। জুভান ভ্রু নাচিয়ে আবারও বলল, কফি শেষ? আর একটা পানি? গল্প করতে করতে খাওয়া যাবে। না না, আর লাগবে না। জুভান ঐশীর হাত থেকে কাপ নিয়ে দুনো খালি কাপ টেবিলে রেখে দিয়ে আবারও বারান্দায় এলো, নিয়ে বারান্দায় রাখা দোলনায় বসে পাশে হাত রেখে ঐশীকে বলল, আসো, বসো এখানে। ঐশী চুপচাপ জুভানের পাশে দূরত্ব রেখে বসে গেল। জুভান পা দিয়ে দোলনা আলতো করে দুলিয়ে বলল, আমার সম্পর্কে জানতে চাও? ঐশী সামনে তাকিয়ে মাথা হেলিয়ে সাই দি। জুভান এক নিঃশ্বাস ছাড়ল। ঐশী জুভানের দিকে আগ্রহ চোখে তাকালে জুভান বলতে থাকে, আমার জীবনটা তোমার মতন সাজানো গোছানো ছিল না ঐশী, বরং অনেকটা যান্ত্রিক ছিল। আর আমি ছিলাম সেই যান্ত্রিক জীবনের যন্ত্র মানব, যার কোনো অনুভূতি, ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্যই ছিল না। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখেই বড় হয়েছে। আমার কাছে তখন মনে হতো একটা সম্পর্ক মানেই হয়তো প্রতিদিন এই খিটখিটে আচরণ, একে অপরকে অভিশাপ দেওয়া, সারাদিন ঝগড়া করে রাতে না খেয়ে ঘুমানো। সেদিন রোজকার মতো মায়ের কাছে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে উঠে আরো এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম যেটা আমি কল্পনাতেও ভাবিনি। বাবা মা দুজন মিলে আমাকে প্রশ্ন করেন আমি কার কাছে থাকবো, বাবা নাকি মা। তখন ছোট মনে এই প্রশ্নের বিষাক্ততা বুঝতে পারিনি, তাই সরল মনে বলেছিলাম দুজনের সাথেই। মায়ের মুখ এই কথা শুনে কঠিন রূপ ধারণ করলো, সেই সাথে বাবাও হলেন বিরক্ত। শেষ পর্যন্ত আমার স্থান হয়েছিল মায়ের কাছে, মায়ের নিজস্ব বাসায়। কদিন ভালোই যাচ্ছিল, কিন্তু তারপর মা নতুন বিয়ে করলেন। তারপর মায়ের কাছেও আমার মূল্য ফিকে হয়ে গেল। ডাস্টবিনের মতন অযত্নে পড়ে থাকতাম ঘরের এক কোণে। দিন যেতে লাগলো, মায়ের কাছে দূরত্ব বাড়তে লাগলো। মায়ের মমতার সুতো একসময় ছিনে যেতেই পা বাড়ালাম ঢাকাতে। একা নিঃসঙ্গতা হয়ে ঘুরে বেড়াতাম সেই শহরে। একসময় নাম দাম সব হলো আমার, টাকা পয়সা হাতের ময়লায় রূপান্তরিত হলো, কিন্তু কোথাও মনে শান্তি পেতাম না। মেয়ে, মদ আমার রোজকার সঙ্গী হয়ে উঠল। তারপর একদিন এক মেয়ের সাথে দেখা, যার জন্য আজকের আমার এই বলদ। সে যখন আমার ঘরে গুটি গুটি পা নিয়ে ঘোরাফেরা করে, তখন আমার মনে হয় আমার ঘরে দীর্ঘ সময় পর পূর্ণতা এলো। এখন সেই কালো ঘরের আনাচে কানাচে শুধু সুখ আর সুখ। সেই সুখে কোনো স্বার্থ নেই। সেই মেয়েটাকে চিনেছ নিশ্চয়ই? ঐশী এক দলা বিস্ময় নিয়ে জুভানের দিকে তাকিয়ে রইল। মানুষটা এত কষ্ট পেয়েছে, ও তো 2 মাস ধরে একাকী আছে, আর তার পাশের মানুষটা সারা জীবন ধরে একা একা গুমড়ে মরেছে। ঐশীর চোখ ভিজে এলো, চোখের গা বেয়ে 1 ফোঁটা জল মুখ বেয়ে গড়িয়ে পড়তেই জুভান সেই জল আঙ্গুল দিয়ে শুষে নিল। ঐশী অবাক হয়ে তাকালে জুভান বলল, তোমার চোখের 1 ফোঁটা জল আমার বুকের সবটুকু পানি শুষে নেয়, তাই সেই জলের অপচয় করবে না কখনো। ঐশী অবাক হলো। নিঃশ্বাসের খেলায় ভারী হলো রাতের আকাশ। সেই আকাশে জলজল করে উঠল অসংখ্য তারা, কিন্তু সেই বিশাল আকাশের একদম পশ্চিম দিকে 2টো উজ্জ্বল তারা বসে আছে, সবার থেকে আলাদা, একদম স্বকীয়। ঐশী সেদিকে চোখ রেখে মনে মনে নানা কল্পনা আঁকছে, অযথাই ওদের নিয়ে নিজের ভাবনার সুতো বুনছে। আচ্ছা, এই 2টো কি ঐশীর বাবা মা, যারা এই নিষ্ঠুর পৃথিবীতে ওকে একদম একা করে রেখে গেছেন? শুনেছি মানুষ মরার পর আকাশের তারা হয়ে যায়, তাহলে ঐশীর বাবা মাও কি তারা হয়ে ভেসে বেড়াচ্ছে আকাশের ওই কালো জগতে? ঐশী কোনো উত্তর পেল না। হবে হয়তো। প্রায় অনেকক্ষণ ধরে ঐশীকে অন্যমনস্ক দেখে জুভান ঐশীকে ডাক দিল, কিন্তু ওর মুখে রা নেই। জুভান এবার ঐশীর বাহু ধরে ঐশীকে ঝাঁকালো, খানিক জোর গলায় বলল, ঐশী,
আয় ঐশী। ঐশী হুড়মুড়িয়ে জুভানের দিকে তাকালো। চোখের দৃষ্টি তার এলোমেলো ছন্ন ছাড়া। জুভান সেই দৃষ্টি দেখে কিছুটা অবাক হলো। হঠাৎ করে কি হলো এই মেয়ের? জুভান ঐশীর চোখের কোণ থেকে এক ফোঁটা জল নিজের আঙ্গুল দিয়ে আনলো। জলের স্বচ্ছ ফোঁটা ঐশীকে দেখিয়ে বলল। আবার কাঁদছো কেন? ঐশী মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে চোখের জল মুছে নিল। জুভানের থেকে কষ্ট লুকানোর কি সোচ্চার চেষ্টা তার। জুভান মৃদু হাসল। সে ঐশীর দুই বাহু ধরে নিচের দিকে ফিরালো। ঐশী বার এদিক ওদিক তাকাচ্ছে। জুভান যেন তার অশ্রু দেখে না নেয়। জুভান ঐশীর থুতনি ধরে মুখ উঁচু করল। কণ্ঠে আকাশ সম আদর ঢেলে বলল, মা বাবার কথা মনে পড়ছে? কাঁদছো কেন? ঐশী ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করল, কিন্তু বরাবরের মতন ব্যর্থ হলো সে। নিজের অনুভূতি লুকানোর ক্ষমতা কখনোই ছিল না তার, এবারও হয়নি। মাথা নিচু করে আকস্মিক কান্নার শব্দে জুভান হতভম্ব হয়ে গেল। কি করবে ভেবে না পেয়ে ঐশীর মাথা নিচের বুকের সাথে শক্ত করে চেপে ধরল। মাথার বারবার হাত বুলিয়ে বলতে লাগলো, কাঁদে না। আরে এমন করে কান্না করার কি আছে? শান্ত হও ঐশী, রিল্যাক্স। ঐশী জুভানের বুকের কাছে শার্ট খামচে ধরে নাক ঘষে কান্না করতে করতে বলল, কি দোষ ছিল আমার বলতে পারেন? ওরা আমার পুরো পরিবারকে কেড়ে নিল, আমার সম্বল, আমার বেঁচে থাকার কারণ সব সব কেড়ে নিল ওরা। কেন করলো এমন? আমি তো নির্দোষ ছিলাম। ওরা তাহলে আমায় খুন করে ফেললো কেন? আমার তো দোষ ছিল না, তাহলে কেন করলো এমন? কেন? ঐশীর কান্নার এক একটা ফোঁটা জুভানের বুকের উপর পড়ছে। সেই ফোঁটা ঐশীর মুখ বেয়ে গড়িয়ে পড়তেই জুভানের বুকে বিষের মতন জ্বালা ধরছে। তার প্রেয়সীকে কান্না করতে দেখে দিল ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, কিন্তু সে নিরুপায়। এখনো তার হাতে এখনো কিছু করার মতন সুযোগ আসেনি। জুভান ঐশীর মাথায় হাত বলিয়ে আলতো গলায় বলল, তোমার কোনো দোষ নেই ঐশী, তুমি পবিত্র। দুনিয়ায় যত পবিত্রতা আছে সব তোমায় ঘিরে থাকুক। তোমার মনের কলুষিত অংশ সেই পবিত্রতা ধারালো আঁচড়ে ধুয়ে মুছে যাক। দুনিয়ার সব শুভ সুখ তোমার পায়ের কাছে আত্মসমর্পণ করুক। আমার ভাগ্যের সুখটা আজ থেকে তোমার হোক ঐশী। ঐশী জুভানের বুক থেকে মাথা তুলে তাকালো। এ কি বলল জুভান? ঐশীর চোখে মুখে খেলে গেল অপার বিস্ময়, রাজ্যের চমক। জুভান ঐশীর অবাক হওয়া মুখের দিকে অপলক তাকিয়ে আবারও বলল, আমিন আমিন। পবিত্র এই দোয়ার জন্য সহস্রবার আমিন। ঐশী কান্নার মধ্যেই হেসে ফেলল। ঐশী জুভানের দিকে তাকিয়ে আওড়ালো। আমিন। আচমকা ঐশী জুভানের কাছ থেকে সরে এলো। মুখে খেলে গেল লজ্জার আভা। শরীরে আড়ষ্টতার জড়িয়ে ধরতে ঠোঁট কামড়ে ধরল ঐশী। দুনো হাত একসাথে কোলের উপর রেখে কচলাতে লাগলো। একটু আগে জুভানের এতটা কাছাকাছি ছিল ও। ইস, কি লজ্জা, কি লজ্জা! ঐশীর এমন লজ্জা পাওয়া দেখিয়ে জুভানের অযথাই হাসি পেল। দোলনা থেকে উঠে দাঁড়ালো, গলা খাকারি দিয়ে বলল, অনেক গল্প স্বল্প হলো, এখন ডিনার করা যাক। অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঐশী জড়তা ঠেলে সহজ হওয়ার চেষ্টা করলো। দোলনা থেকে উঠে দাঁড়াতেই আচমকা পায়ে পা লেগে হোঁচট খেল। সঙ্গে সঙ্গে কোমর ঘুরিয়ে পড়ে যেতে নিলে জুভান এক হাত দিয়ে ঐশীর কোমর আঁকড়ে ধরে। ঐশী চোখ খিচে বন্ধ করে আবারও পিটপিট করে তাকালো। জুভান ভ্রু বাঁকিয়ে বলল, সাবধানে ম্যাডাম, আপনি হোঁচট খাচ্ছেন। ঐশী ফ্যালফ্যাল করে জুভানের দিকে তাকালো, কিন্তু এই কঠিন কথার মর্মার্থ বুঝতে না পেরে হতাশ হলো। ঐশী স্বাভাবিক হলে জুভান ঐশীকে ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়, ঘড়ি দেখে বলে, ডিনার টেবিলে দেখা হচ্ছে, কুইক এসো। ঐশী মাথা নিচু করে সায় দিল। জুভান ঐশীর দিকে এক ঝলক তাকিয়ে মুচকি হেসে সেই জায়গা থেকে চলে গেল। K420 রুম। সম্পূর্ণ রুম কালো রঙের চাদরে ঢাকা। অন্ধকার ছমছমে পরিবেশ। রুমের একটা কর্নারে একটা মেয়েকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। দুই ঠোঁটের মাঝখানে কাপড় বেঁধে রাখা, হাত পা বন্ধন যুক্ত। শব্দহীন পরিবেশে শুধুই মেয়েটার গোঙানির আওয়াজই পাওয়া যাচ্ছে। একসময় মেয়েটা ক্লান্ত হয়ে মাথা বামে হেলিয়ে দিয়ে চোখ বুঝল। মুখ থেকে লালা গড়িয়ে পড়ে একসময় শুকিয়ে এলো। প্রায় আধা ঘন্টা পর অন্ধকার রুমে কারো পায়ের আওয়াজ শোনা যায়। পায়ের পাতা যেন মাপে মাপে মাটিতে রাখা হচ্ছে। এক একটা সময় মেয়েটার মুখের বাঁধন খুলে দিলেই মেয়েটা জেগে ওঠে, উন্মাদের মতো বিড়বিড় করলো। সেই হাসি। আচমকা মেয়েটার থুতনি ধরে মাথা উঁচু করলো। বোতল থেকে উপর করে পানি ঢেলে দিল মুখের ভেতর। পানির কিছু ফোঁটা মেয়েটার গলা ভেজালো।
বাকি পানি উপচে পড়ল মুখ থেকে। মেয়েটার তৃষ্ণা এখনো মেটেনি, কিন্তু পাশের মানুষটার সময়ের বড্ড অভাব। সে পানির বোতলটা দূরে ছিটকে ফেলে দিল। আচমকা মেয়েটার গাল আঙ্গুল দিয়ে চেপে ধরল। এতে তার 2 আঙ্গুলের নখ খানিক ডেবে গেল মেয়েটির গালে। মেয়েটা ব্যথায় কুকিয়ে উঠল, কিন্তু কথা বলার জো নেই তার। চোখ খিচে বন্ধ করে নিল ও। ঐশী সেসব পাত্তা না দিয়ে নিচের কণ্ঠ বদলে ভারী কণ্ঠে মেয়েকে বলল, সাজ্জাদ হোসেনকে চিনিস? মেয়েটা চুপ করে থেকে চোখ বুঝল। মুখ ভেঙে আসছে তার। ঐশী এতে বিরক্ত হলো। মেয়েটার গাল আরো জোরে শক্ত করে চেপে ধরল। মেয়েটা ব্যথায় আহ বলে চিৎকার দিল। ঐশী দাঁত কিরমিরিয়ে বলল, মুখে কথা ফোটে না? দিব এক থাপ্পড়। কথা বলছি। সাজ্জাদ হোসেনকে চিনিস? নিয়ে মেয়েটা শুধু মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দিল। ঐশী এবার মেয়েটার মুখোমুখি একটা চেয়ারে বসলো। সেই মেয়েটার চোখ আদো খুলে ঐশীর মুখ দেখার চেষ্টা করলো, কিন্তু অন্ধকার আর কালো রং ছাড়া কিছুই নজরে পড়ছে না। মেয়েটার চোখ আবার বুজে ফেলে মাথা কাত করলো। ক্লান্তিতে তাকিয়ে থাকা যাচ্ছে না কোনো ক্রমেই। ঐশী এবার থমথমে গলায় বলল, বাঁচতে চাস? মেয়েটা শুনল কি ওর কথা? এখনো চোখ বুজে আছে। ঐশীর রাগ লাগলো, এত তেজ। ঐশী চেয়ার থেকে উঠে ঠাস ঠাস করে মেয়েটার দুগালে 2টো থাপ্পড় বসিয়ে দিল। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে উঠল। নাক দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হলো। ঐশী তেজ নিয়ে বলল, আমাকে তেজ দেখাস? হ্যাঁ, যা বলবো চুপচাপ তার উত্তর দিবি, না হলে আজই শেষ চাঁদ দেখা হবে তোর। বাঁচতে চাস কিনা বল। মেয়েটা এবার আর দ্বিতীয় ফুল করল না, সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হ্যাঁ বলল। বাঁচতে চাই ও। ঐশী আরামসে চেয়ারে বসলো। মেয়েটার দিকে তাকিয়ে বলল, এখান থেকে মুক্তি পাবি এক শর্তে। সাজ্জাদ হোসেনকে আমাদের হাতে তুলে দিতে হবে। মেয়েটা কিছুটা অবাক হলো। চোখ দিয়ে অনবরত খুঁজতে লাগলো এই সাহসী বাক্য বলা কণ্ঠ, কিন্তু এবারও ব্যর্থ হলো। ঐশী মুচকি হেসে বলল, চেষ্টা করে লাভ নেই, আমাকে দেখতে পাবি না। এখন শোন, আমরা এই কাজের বদলে তোকে 50 লাখ টাকা দিব। তুই এই টাকা নিয়ে দূরে কোথাও চলে যাবি, যেখানে কেউ তোকে খুঁজে পাবে না। সারা জীবন এই টাকা দিয়ে অনায়াসে আয়েশ করতে পারবি। বল, রাজি? মেয়েটা ভাবলো কিছু সময়। কপাল কুঁচকে এই ডিলটাই যথোপযুক্ত মনে হলো ওর। মাথা হেলিয়ে মুখে লালা দিয়ে গলা ভেজালো। অতঃপর জিহ্বা দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলল, কোথায় নিয়ে আসতে হবে? ঐশী মুচকি হেসে চেয়ারে আরাম করে হেলান দিয়ে বসলো। হিংস্র হাসি দিয়ে বলল, মৃত্যুপুরীতে। সেদিন আমি ওর কাল হয়ে আসবো, আমি মহাকাল। ঐশী গর্জে উঠল। গলায় যত ঝাঁজ আছে ঢেলে দিল সেই প্রতিহিংসামূলক শব্দে। চোখে মুখে তৃষ্ণা তার। পাপীদের রক্তের তৃষ্ণা খেলে বেড়াচ্ছে। খুন করার মতন ভয়ঙ্কর তৃষ্ণা চেপেছে তার শক্ত মন জুড়ে। কি হবে সামনে? সময়টা এখন 5টার কাছাকাছি। আকাশের রং এই মুহূর্তে রক্তিম হয়ে আছে। সূর্য হেলে আছে পশ্চিম দিকে। যে কোনো মুহূর্তে তার বিদায়ের ঘণ্টা বেজে যাবে। এক মুঠো বিকেলকে পুঁজি করে ঐশী আর জুভান রথের মেলার সামনে দাঁড়িয়ে আছে। আজ বিকেলে জুভান ঐশীকে জোর করে নিয়ে এসেছে এই রথের মেলায়। অনিচ্ছা সত্ত্বেও মেলা দেখে ঐশীর দুচোখে স্থির হয়ে গেছে। এত সুন্দর মেলাও হয়? ময়মনসিংহ থেকে ঢাকার রথের মেলা আরো বেশি সুন্দর। ঐশী লাফিয়ে লাফিয়ে হাঁটছে আর চারপাশে দেখছে। জুভান মুখে মাস্ক আর মাথায় ইয়া বড় একটা ক্যাপ পরে ঐশীর ডান হাত শক্ত করে ধরে ঐশীর পায়ের সাথে পা মেলাচ্ছে। এই মেয়েটা যা উড়নচণ্ডী, যে কোনো সময় হারিয়ে যেতে পারে। জুভান সেই কথা ভেবে আরো জোরে হাত আঁকড়ে ধরল ঐশীর। ঐশীর নাজুক হাত এতে একটু ব্যথা পেল। ধ্যান ভঙ্গ হয়ে জুভানের দিকে তাকিয়ে বলল, আমি হারিয়ে যাচ্ছি না, আস্তে ধরুন। জুভান সেসব শুনল না, বরং তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, তোমাকে বিশ্বাস নেই। ঐশী অপমান হয়ে মুখ ফুলিয়ে তাকালো জুভানের দিকে, বলল, আপনি কিন্তু আমায় অপমান করছেন। জুভান একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটা চিকন মালা নেড়ে চেড়ে বলল, তুমি যা ভাবো তাই। ঐশী হুতুম পেঁচার মতো মুখ বানিয়ে অন্যদিকে ফিরল। জুভান সেসব পাত্তা দিল না। জুভানকে খুব রয়েস হয়ে জুভান এইটা চেন পছন্দ করলো। চেনে একটা ছোট্ট অর্থবহ শব্দ লাভ ডিজাইন করে লেখা। চেনটা দেখেই জুভানের মুখ চকচক করে উঠল। ঐশীকে এতে মানাবে কিনা তা জানতে ঐশীর গলার কাছে চেইন এনে পরখ করলো। অতপর মুখ উজ্জ্বল করে বলল, পারফেক্ট।
ঐশী অবাক হয়ে চেনের দিকে তাকালে জুভান কণ্ঠে উচ্ছ্বাস নিয়ে বলল, দেখো তো এটা পছন্দ হয় কিনা। ঐশী হাত দিয়ে চেনটা ছুঁয়ে দেখল। অসম্ভব সুন্দর এই চেনটা। ঐশী খুশি হয়ে বলল, খুব সুন্দর। ঐশীর ভালো লেগেছে শুনে জুভানের খুশি আন্দোলিত হলো। ঐশীর হাত ছেড়ে দিয়ে চেইন নিয়ে ঐশীর পিছনে এসে দাঁড়ালো। জুভান ঐশীর ঘাড়ের কাছে চুলগুলোতে হাত দিল। ঐশীর কেন যেন এতে সুরসুরি লাগলো। ও নিচের ঘাড় সংকুচিত করে মাথা নিচু করলো। জুভান সেদিকে খেয়াল না করে ঘাড়ের কাছের চুলগুলো সামনে রেখে খুব আলতো হাতে চেইনটা পরিয়ে দিল ওকে। ঐশী এখনো মাথা নিচু করে চেইনের দিকে তাকিয়ে আছে। প্রথম উপহার। জুভান চেইনটা পরিয়ে দিয়ে ঐশীর সামনে এসে দাঁড়ালো। সেটাই একবার চোখ বড়িয়ে বলল, ভালো লাগছে, এবার অন্য দোকানে চলো। বলেই ঐশীকে কথা বলার সুযোগ না দিয়ে জুভান আবারও ঐশীর হাত ধরে হাঁটতে লাগলো। ঐশীও মুচকি হেসে জুভানের সাথে পা মেলালো। নাগরদোলার সামনে দাঁড়িয়ে আছে ঐশী আর জুভান। ঐশী রীতিমতো জেদ ধরে বসে আছে সে নাগরদোলায় চড়বে, কিন্তু জুভানও দ্বিগুণ উৎসাহ নিয়ে বলছে, না না, মাথা ঘোরাবে, অন্য কিছু চড়বো আমরা, তবে এটাতে না। কিন্তু নারীর মনের কাছে একসময় হার মানল জুভান। বিরক্ত হয়ে ঐশীকে সাথে নিয়ে নাগরদোলায় চড়ে বসল। একটু পর নাগরদোলা চলতে আরম্ভ করলো, কিন্তু ঐশী তার 2 সেকেন্ড পরই ভয় পেতে লাগলো। যতই সাহসী হোক না কেন এই নাগরদোলা ঐশীর সব সাহসকে তুচ্ছ করে দেয়। ঐশী নিচে একবার তাকালে এত উঁচু দেখে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে মাথা সোজা করলো। জুভান ঐশীর পাশে মাথা সোজা করলো। জুভান ঐশীর পাশে হেলান দিয়ে বসে আরামসে এসব দেখছে। এত জেদ নিয়ে উঠেছে এবার বোঝো মজা। ঐশী ভয়ে একসময় জুভানের হাত খামচে ধরে। জুভান ব্যথায় চোখ খিচে নেয়, তবে কোনো শব্দ করে না। পুরোটা সময় ঐশী জুভানের হাতের এক জায়গা খামচে ধরে বসেছিল, আর জুভান এসব মুখ বুজে হাসি মুখে সহ্য করছিল। থাকুক না প্রিয়তমার দেওয়া একটা দুটো সুখকর আঘাত, ভালোবাসাময় দাগ, ক্ষতি কি। জুভান ঐশীকে এক হাতে আগলে হাঁটছে, আর ঐশী নিজেকে সামলে হেলে দুলে জুভানের সাথে পা মেলাচ্ছে। ঐশীর মাথা ঘুরছে। তার একটু পরই ও উপলব্ধি করলো ওর আশেপাশের দুনিয়া ঘুরছে। আচ্ছা, মেলায় এতগুলো মানুষ এই ভূমিকম্প টের পাচ্ছে না, সব মানুষকে নেশা করলো? ঐশী এক সময় মাথা ঘুরে পড়ে যেতে নিলে জুভানের কাঁধের টি শার্ট খামচে ধরে। জুভান সঙ্গে সঙ্গে সচেতন হয়ে ঐশীর কোমর জড়িয়ে ধরে। ঐশীর সঙ্গে সঙ্গে সচেতন হয়ে ঐশীর কোমর জড়িয়ে ধরে। ঐশী চোখ বুজে নিয়ে আবার খুলে ফেলল। এক হাতে জুভানের গলা আগলে মৃদু আওয়াজে বলে উঠল, পৃথিবী ঘুরছে, আপনি টের পাচ্ছেন নাকি আপনিও নেশা করে বসে আছেন ওদের মতন? জুভান হতভম্ব হয়ে তাকালো ঐশীর দিকে। এক ঝটকা দিয়ে ঐশীকে সোজা করে দাঁড় করালো। চোখ ছোট ছোট করে বলল, আই ওকে, এমন ওয়ার্ড বিহেভ করছো কেন? ঐশী জিহ্বা দিয়ে ঠোঁট ভেজালো, তারপর নেশালো গলায় বলল, আমি ঠিক নেই, ঘুরছি আমি। আপনার না মানে দুনিয়া ঘুরছে। আরে আপনিও তো ঘুরছেন, সবাই ঘুরছে। এখানে সবাই না ঘুমন্ত মানব হয়ে গেছে, সবাই শুধু ঘুরছে আর ঘুরছে, ঘুরছে আর ঘুরছে। জুভান ভ্রুকুটি করে তাকালো ঐশীর দিকে। এই মেয়েটা পাগল হলো নাকি? এমন করে কথা বলছে কেন? জুভান ঐশীর ঠোঁটের কাছে না কেনে কিছু একটার ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। সঙ্গে সঙ্গে ঐশীর থেকে সরে এসে অবাক হয়ে বলল, তুমি ভাঙিয়েছো? সিরিয়াসলি ঐশী? ঐশী হাসলো, একবার আস্তে হাসলো, পরক্ষণে শব্দ করে হেসে দিল। হাসি থামানোর বৃথা চেষ্টা করে বলল, আপনি কি করে জানলেন? আপনিও কি সব জানতা? জুভান ঐশীর অবস্থা দেখে কপালে হাত দিল, বিড়বিড় করে বলল, এই মেয়ে গেছে। বিছানার এক কোণে ঐশী থম মেরে বসে আছে। জুভান রান্নাঘরে দাঁড়িয়ে লেবু চিপছে। কপালের ভাঁজ সরু থেকে সরু উঠে। কত বড় ফাজিল মেয়ে! 1 মিনিটের জন্য একা ছেড়েছিলাম, ভাঙকে আমাকে উদ্ধার করে দিয়েছে। একবার নেশা কাটুক, তারপর দেখছি ওকে। সঙ্গে সঙ্গে জায়গাটা মরিচের মতন জ্বলে উঠল। জুভান হাতের যন্ত্রণায় চোখ খিচে ঠোঁট কামড়ে ধরল। ঐশী খামচে দিয়েছিল এই জায়গায়। একটু পর হাতের জ্বলা হালকা কমতেই জুভান লেবু পানি বানিয়ে ঐশীর রুমের দিকে পা বাড়ালো। ঐশী রুমে নেই। জুভান সতর্ক চোখে চারপাশে তাকালো। বারান্দায় চোখ পড়তেই মুচকি হেসে গ্লাস হাতে এগিয়ে গেল সেখানে। ঐশী আকাশের দিকে তাকিয়ে হাত দিয়ে কি যেন গুনছে, কিন্তু কি গুনছে? তারা। জুভান একবার চোখ উঠিয়ে আকাশের দিকে তাকালো।
আবার মেলা বসেছে আকাশে, তারার মেলা বসেছে আকাশে, তাই গুনছে হয়তো। জুবানের হাসি পেল, তবে মুখ গম্ভীর করেই ডাক দিল, এই যে এদিকে ফিরুন। ঐশী ঠোঁট উল্টে জুবানের দিকে ফিরে তাকালো, বলল, আকাশে আজ তারা কয়টা উঠেছে জানেন? জুবান গ্লাস হাতে ঐশীর পাশে এসে দাঁড়ালো, ভ্রু কুচকে বলল। কয়টা উঠেছে? ঐশীর হাতের আঙ্গুল গুনে গুনে বলল। 2টা বাদে মোট 112টা। জুবান অবাক হওয়ার ভান করে বলল। 2টা তারা বাদ কেন? ঐশী বিরক্ত হলো, হাত দিয়ে বাতাস উড়ল। ঐশী বিরক্ত হলো, হাত দিয়ে বাতাস উড়িয়ে দিয়ে ছাঁচালো গলায় বলল। আরে আপনি জানেন না ওই 2টা তারা না তো, ওগুলো আমার মা আর বাবা, তাই ওই 2টা বাদ দিয়ে গুনেছি। জুবান কপালে হাত দিয়ে কি যেন বলল, তারপর ছোট করে শ্বাস ফেলে ঐশীর দিকে লেবু পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল। জি বুঝেছি, এখন এই লেবু পানি খেয়ে নিন, ঘুমাতে হবে আপনাকে। ঐশী স্থির চোখে তাকালো গ্লাসের দিকে, চোখ উল্টিয়ে বলল। কি দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। আচ্ছা দিন। জুবানের দেওয়ার অপেক্ষা না করে ঐশী এক প্রকার ছিনিয়ে নিল গ্লাসটি, তারপর এক ঢোকে সবটুকু পানি খেয়ে মুখ তুলল, হাত দিয়ে ঠোঁট মুছে মুখ ডানে বামে ঝাঁকালো, মুখ খিচে বলল। ইস কি টক, চিনি কই? জুবান ঐশীর হাত থেকে গ্লাস নিয়ে রুমের ভেতরে চলে গেল। এই মেয়ের সাথে কথা বাড়ানো মানেই প্যাচাল, তাই জুবান চুপচাপ থাকার সিদ্ধান্ত নিল। তবে সে জানে না কতক্ষণ এই সিদ্ধান্তে অটল থাকতে পারবে। জুবানের পিছু পিছু ঐশী রুমে এলো। জুবান ঐশীর বিছানা ঠিক করে বালিশ জায়গা মতো রেখে দিল, তারপর ঐশীর দিকে ফিরে বলল। নিন নিন শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। ঐশী হাসলো, মাদক হাসি, লাফিয়ে লাফিয়ে বিছানার কাছে গিয়ে ঠাস করে বসে পড়ল ওতে। কিছু সময় কেটে যাওয়ার পরও ঐশীর মধ্যে ঘুমানোর কোনো লক্ষণ পাওয়া গেল না। শেষ পর্যন্ত জুবান প্রায় বিরক্ত হয়ে বলল। আরে ঘুমোচ্ছ না কেন? ঐশী জুবানের দিকে তাকিয়ে বলল। ঘুম আসছে না, তবে আমার না খুব গল্প পাচ্ছে, শুনুন, আসুন গল্প করি। ঐশী মিটমিটিয়ে হাসল। জুবান ফুস করে এক নিঃশ্বাস ফেলে পাশের সোফায় ধাম করে বসে পড়ল, বলল। সোফায় বসলেন কেন? ঐশী চোখ ছোট ছোট করে ফেলল, বিছানার পাশের জায়গাটায় আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল। এখানে এসে বসুন, আমার গায়ে ময়লা নেই, রোজ গোসল করি আমি। জুবানের হাসি পেল, মুচকি হেসে সোফা থেকে ঐশীর পাশে বসে বলল। কাছে ঘেঁষলে তো ডিলের কথা মনে পড়ে যায় তোমার, তাই দূরে বসেছিলাম। ঐশী আচমকা জুবানের ডান হাতের বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখল। জুবান হতবাক হয়ে ঐশীর দিকে তাকালো, কি করছে এই মেয়ে? জুবান চোখে বিস্ময় নিয়ে বলল। কি হলো? কি আবার হবে? এত কাছে এসে বসলে তো পরে নিজেই চেঁচামেচি করবে। না করব না। ঐশী মাথা তুলে জুবানের চোখে চোখ রাখল, ব্যাকুল কণ্ঠে বলল। থাকুন না এভাবে, ভালো লাগছে। জুবানের খা খা করা বুকটায় মিঠা পানির ঝাপটা পড়ল, শূন্য মনটা হঠাৎ করেই পূর্ণতার রঙে রাঙিয়ে উঠল। ঠিক আছে। ঐশীর অস্থির চোখের দিকে তাকিয়ে জুবানের কাঁধে মাথা হেলিয়ে চোখ বুঝল। অতঃপর নীরবতা। ঐশী জুবানের নিঃশ্বাসের শব্দ গুনছে, 1, 2, 3, তারপর অসংখ্য। ঐশী হাল ছেড়ে জুবানের এক হাত নিজের হাতের মুঠোয় পুড়ে নিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। জুবান তার হাতের দিকে তাকালো অবাক হয়ে। ঐশী ভুল করছে না তো? জুবান চাই না ঐশী কোনো ভুল করে পরে পস্তাক। জুবান তাড়াহুড়ো করে ঐশীর থেকে নিজের হাত ছাড়িয়ে নিতে চাইলে ঐশী বাধা না মেনে আরো জোরে তার হাত আঁকড়ে ধরে। আবারও জুবানের চোখে চোখ রাখে। জুবানের দৃষ্টি এলোমেলো, অগোছালো। ঐশী সেই দৃষ্টির নেশায় ডুবে গিয়ে মিনমিনিয়ে বলল। আপনি অনেক সুন্দর গায়ক সাহেব, যাকে বলে মারাত্মক সুন্দর। ছেলেদের এত সুন্দর হওয়া উচিত না, পাপ লাগে। আপনাকে এই মারাত্মক পাপের জন্য 102 ধারা মোতাবেক শাস্তি দেওয়ার প্রয়োজন। জুবান ঐশীর কথা শুনে শব্দ করে হেসে ফেলল। ঐশীর দিকে খানিক ঝুঁকে তার কানের কাছে ফিসফিসিয়ে বলল। এই ভয়ানক প্রেমিকা তরে অতীব সুন্দর তরুণ 1000বার কুরবান হোক মিসেস মির্জা। ঐশী খিলখিলিয়ে হেসে উঠল। সে হাসিতে ঝিলিক দিলে তার গজ দন্ত। জুবান মুগ্ধ হয়ে চেয়ে রইল সেই ঝড় তোলা হাসির দিকে। ঐশী হাসি থামালে জুবান মিহি সুরে বলল। এই শহরে আজ থেকে সকল প্রেমিকার হাসি নিষিদ্ধ করা হোক, নাহলে সেই হাসিতেই সেই শহরের সকল প্রেমিকে ধ্বংস নিশ্চিত। ঐশী বুঝল না, মুখ ফুলিয়ে বলল। আপনি কঠিন করে কথা বলছেন। জুবান হাসল, তবে প্রত্যুত্তর করল না।
আবারও নীরবতা। ঐশী জুভানের ডান হাত দিয়ে খেলছে, নেড়েচেড়ে দেখছে, নিজের কোলের উপর রেখে তাতে ধ্যান দিয়ে তাকিয়ে থাকছে। ওর কাছে আপাতত এই পুরুষালী হাতের থেকে আশ্চর্য দ্বিতীয় আর কিচ্ছু নেই। একসময় ঐশীর কপাল কুঁচকে এলো, ভ্রুতে ভাঁজ ফেলে সেই হাতের দাগ জুভানকে দেখিয়ে বলল,